আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লং মার্চ টু যমুনায় পুলিশের হামলার বিচার সহ 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনব্যাপী আন্দোলন অব্যাহত রাখার পর দুপুরে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথের শিক্ষার্থীরা। সকাল থেকে শাহবাগ থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে রাত পর্যন্ত বিক্ষোভ করছেন তারা। সড়ক অবরোধ করে আন্দোলন চলায় বন্ধ রয়েছে ওই এলাকার যান চলাচল। তামসিদ সুমনের রিপোর্ট। রাতেও থামেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। দ্বিতীয় দিনের আন্দোলন সকাল থেকে সারাদিন গড়িয়ে রাত হয়ে গেলেও নিজেদের দাবিতে অনড় রয়েছেন তারা। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে আন্দোলন করছেন তারা। সাথে যুক্ত হয়েছে মঙ্গলবার আন্দোলনে পুলিশের হামলার বিচারের দাবির বিষয়টিও। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আমাদের জগন্নাথের দাবিকে আজকে 20 বছর যাবতই তারা আমাদের যে দাবিগুলো ছিল বলতেছে তারা শুনবে, বাট পরবর্তীতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা বছর পর বছর চলতেছে। রাজপথ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। আমরা যেহেতু জুলাই আন্দোলনে আমরা রাজপথে থেকে আমাদের দাবিগুলো আদায় করেছি, অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। দুপুরের পর থেকে আন্দোলনের নতুন মাত্রা যোগ করে জগন্নাথের আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচিতে যাবেন তারা। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরছি না, আমরা অনড় থাকছি। এছাড়া আমরা ক্লাস বা যে আমাদের ক্যাম্পাসে ফিরেও যাব না। শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এটা ক্ষমতা চালাচালির কোনো বিষয় না, চ্যালেঞ্জ তোলার কোনো বিষয় না। আমাদের যৌক্তিক দাবিটা তো আমরা আমাদের সরকারের কাছেই জানাবো। ওনারা যত দ্রুত এটা নিরসন করবে এটা ওনাদের জন্য মঙ্গলজনক। না হয় থার্ড পার্টি এখানে সুযোগ নিতে পারে, তার দায় কিন্তু আমরা নিব না। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকবো। এই আন্দোলন যদি স্প্রেড আউট হয় তো এইটা কতদূর সীমানায় ছড়িয়ে পড়বে এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সকাল থেকে সড়ক অবরোধ করে জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলন চলায় দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে আমরা যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, প্রধান উপদেষ্টার সাথে তো সাক্ষাতের কথা শোনা যাচ্ছে ছাত্রছাত্রীদের, তো কোনো আলোচনা কি হচ্ছে? কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? মিতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অভ্যন্তরীণ সূত্র থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগের তারা চেষ্টা করছেন এবং এখন এই মুহূর্তে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার সঙ্গে এবং শিক্ষা উপদেষ্টা সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় সহ কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষকরা সহ একটি বৈঠক চলছে এমনটি আমরা জানতে পেরেছি। সেটি অনানুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিকভাবে কারো পক্ষ থেকে আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি বা কোনো ধরনের বিষয় নিশ্চিত করা হয়নি। তারা সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেখানে তার যে বাসভবনটি বৈঠকটি হচ্ছে সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন। তাদের যে দাবি, সেই 3 দফা দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি ঘোষণা এবং একটি আশ্বাস তারা চাইছেন। এরপরে হয়তো তারা তাদের যে অবস্থান কর্মসূচি যমুনার প্রবেশ মুখে কাকরাইলের যে জায়গাটিতে তারা গতকাল থেকে অবস্থান করছেন সেই অবস্থান কর্মসূচিটি প্রত্যাহার করে তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে ফিরে যাবেন। তাদের 3 দফা দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের হল নির্মাণ করা হচ্ছে, হল নির্মাণের আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে এবং তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণের কথা রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ আগামী একনেক সভায় সেটার যে বাজেট রয়েছে সেই বাজেটটি পাস করে অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই ক্যাম্পাসের প্রকল্পটিকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া
তাদের যে 2025-26 সালের যে বাজেট রয়েছে সেই বাজেটে কোনো ধরনের কাটছাট ছাড়াই সেটি পাশ করতে হবে এমন দাবি তারা জানাচ্ছেন। এবং এই 3 দফার দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনের প্রবেশের যে মুখ কাকরাইল যে মোড়টিতে তারা অবস্থান করছেন এখান থেকে তারা তাদের অবস্থান ছেড়ে যাবেন না, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। মিতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদল নেতার সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। দোষীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেফতার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য, যার চেহারা সুদর্শন, সৌম্য, নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভবঘুরেরা কেন হত্যা করবে? জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই বৈঠকে সভাপতিত্ব করেন। এই অধ্যাদেশে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025-এর খসড়ারও নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই বৈঠকে। পাশাপাশি জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024 বিষয়ে একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপিত হয়। এই বিষয়েও উপদেষ্টাগণ আলোচনা করেন। অবশেষে খুলতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 6 বছর 12 লাখ কর্মী যাবে বাংলাদেশ থেকে, আর আগামী 1 বছরে 20,000-এর অধিক কর্মী বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে যৌথ সভা শেষে এসব বিষয় নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া থেকে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাজিবুর রহমান। বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। তবে নানা প্রতিবন্ধকতায় প্রায় 1 বছর সে দেশটির দুয়ার বন্ধ বাংলাদেশি শ্রমিকদের জন্য। এমন পরিস্থিতিতে বড় এই শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে। বৈঠক হয়েছে 2 দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের। যৌথ সভায় বাংলাদেশিদের পক্ষে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কয়েকটি শর্ত পূরণ করে বাংলাদেশিদের জন্য শীঘ্রই শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। গত 1 বছরে যারা মালয়েশিয়া যেতে পারেননি, অগ্রাধিকার ভিত্তিতে তারাও মালয়েশিয়া যেতে পারবেন বলেও জানান তিনি। মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। এর আগে 2022 সালের আগস্ট থেকে 2024 সালের মে মাস পর্যন্ত প্রায় 4,76,000 বাংলাদেশি শ্রমিক ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ অভিবাসন নীতিমালা মেনে মালয়েশিয়া প্রবেশ করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত 15 বছরে দেশের সাংবাদিকতা জনগণের অধিকার হরণ করেছে। এই অপসাংবাদিকতা থেকে বেরিয়ে এসে নতুন ধারার সাংবাদিকতা শুরু করে জনগণের আস্থা ফেরাতে হবে বলে উল্লেখ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার আসার পর গত 9 মাসে দেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা উপভোগ করছে। এ সময় সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি। আর যারা চাকরি হারিয়েছেন তার দায় সরকারের নয়, সেটা মালিক পক্ষের বিষয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া খুব শীঘ্রই প্রকৃত সাংবাদিক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি। কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না। কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায়? মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে, তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন 27 জন জওয়ান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, মঙ্গলবার বিকেলে বন্দী 27 সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই বাছাই করে আজ তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় 40 জনের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে আজ জামিনে মুক্ত হলেন 27 জন। এ নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে আটক মোট 218 জন জামিন পেলেন। তদবির বাণিজ্য সহ দুর্নীতির নানান অভিযোগে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে আগামী 22 মে তলব করেছে দুদক। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, একই অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবিকে 20 মে এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিনকে 21 মে তলব করেছে দুদক। এছাড়া 400 কোটির বেশি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য রনো হক শিকদার, রিক হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তুহিন ফারাবি ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এপিএস, উপদেষ্টার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। গাজী সালাউদ্দিন তানবীর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেট সহ বিভিন্ন স্থানে যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজও দক্ষিণ সিটির নগর ভবন এবং তার সামনের সড়কে বিক্ষোভ করেছেন ইশরাক সমর্থকরা। সকাল থেকে কয়েক হাজার মানুষ নগর ভবন এলাকায় জড়ো হন। এতে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনের শপথ আয়োজন বিলম্বিত করছে সরকার। আদালতে ন্যায় বিচারের পরও সরকার তাকে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না। বিক্ষোভ কর্মসূচির এই দ্বিতীয় দিনে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের গেজেট ও বিচারিক আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান ইশরাকের সমর্থকরা। শনিবার সকালে আবারও বিক্ষোভ মিছিল করার কথা জানান আন্দোলনকারীরা। আইনের মধ্যে উচ্চ আদালত তাকে রায় দিয়েছে নির্বাচিত মেয়র। এখন আমাদের মেয়রকে কেন শপথ গ্রহণ করছে না? হাইকোর্টের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, যে ইশরাক সাহেবকে ওনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। এটা হলো আমাদের জোর দাবি। সময় টিভির আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা করা যেতে পারে পর্যবেক্ষণে বলেছে হাইকোর্ট।
পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলেছে সংশ্লিষ্ট আদালত। আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। মাননীয় বিচারপতি জনাব ফিজা আহমেদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং তিনি এটা দেখার পর উনি একটা অর্ডার পাস করেছেন এবং তিনি পর্যবেক্ষণ দিয়েছেন এই সংবাদটা সম্পূর্ণ মিথ্যা এবং তিনি আরও আদেশ দিয়েছেন যে এই সম্পর্কিত সংবাদ যেন কোনো সোশ্যাল মিডিয়ায় না সার্কুলেট হয় এবং যারা এই সংবাদের সাথে জড়িত আছে, প্রকাশের সাথে জড়িত, প্রত্যেকের বিরুদ্ধে কন্টেম্প্ট প্রসিডিং করা হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে জাতির আশা আকাঙ্ক্ষার পরিপন্থী ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী অনেক প্রস্তাব অন্তর্ভুক্ত করায় তা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানিয়েছে নারী অধিকার আন্দোলন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে সংগঠনটি আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বক্তারা। বলেন, নারী কমিশন মুসলিম পারিবারিক আইন সংস্কার সহ বেশ কিছু সুপারিশ করেছে, যা নিয়ে দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নারী সংস্কার কমিশনে এমন কোনো নারী নেই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। কমিশনের সেকুলার নারীদের বক্তব্যে প্রতীয়মান হয় তারা এর প্রয়োজনীয়তাই অনুভব করেননি, তাই তাদের সুপারিশ বাস্তবায়িত হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে। শতভাগ রপ্তানিমুখী নিট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA এর কার্যনির্বাহী পরিষদের 2025-27 সেশনে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় BKMEA এর প্রধান কার্যালয়ে নতুন পরিষদের নাম ঘোষণা করেন BKMEA নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী। নির্বাচনের মাধ্যমে সংগঠনের সভাপতি পদে মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম হাসান, সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার এবং সহসভাপতি অর্থ মোহাম্মদ মোর্শেদ সারওয়ার সোহেল সহ 5 জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ সময় নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান BKMEA এর সদস্য ও কর্মকর্তারা। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট গ্রি এসির নতুন 4টি সিরিজ নিয়ে এসেছে বাজারে। বিকেলে রাজধানীর গুলশানে ইলেকট্রোমার্ট লিমিটেডের কর্পোরেট অফিসে আয়োজিত হয় নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গ্রি এসির নতুন সিরিজগুলোয় ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ পরিবেশ বান্ধব সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। ইলেকট্রোমার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমে এই মডেল পণ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন ফারুক সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই কর্মসূচি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রপ্তানি এবং বাজেট প্রণয়নের কার্যক্রম কর্মসূচি বাইরে ছিল। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত কর্মকর্তারা জানান, তারা রাজস্ব বোর্ডের সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কার হতে হবে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। এ সময় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার অধ্যাদেশের বাতিল চান তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।